প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ইংলিশ টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আবার বেশিরভাগ স্কুলে কিন্তু শুরু হয়নি। তো অতএব যে সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষাগুলো হয়ে গেছে তার মধ্যে থেকে একটা আমি প্রশ্নপত্র সংগ্রহ করে আজকে এই প্রশ্নপত্রের মধ্যে কি কি প্রশ্ন আছে, কি কি উত্তর আছে, সমস্ত কিছু আলোচনা করব। আর হ্যাঁ, ইতিমধ্যে আমি বাংলা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই আগের ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর এর পাশাপাশি আমি কিন্তু ইতিহাসের যে সাজেশন, টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাজেশন আমি তৈরি করেছি, সেই সাজেশন ভিত্তিক যে ভিডিওটা, ওটাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। এবার আসা যাক আমাদের ভিডিওর মূল আলোচনায়। তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা হবে 90 নম্বরের, আর 3 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া থাকবে। এবারকার টেস্টে এবং মাধ্যমিকেও কিন্তু যে স্টোরিটা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেটা হলো দ্য ক্যাট আর আওয়ার রানওয়ে কাইট। এখানে যে প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে দ্য ক্যাট থেকে দেওয়া হয়েছে। তোমাদের টেক্সট বইয়ের 55 বা 56 নম্বর পেজে কিন্তু এই টেক্সটের অংশটা কিন্তু পেয়ে যাবে দ্য ক্যাট থেকে। তো প্রথমে কোশ্চিন কি বলেছে, যে হোয়াইল রাবিং হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স দ্য ক্যাট পার্টস। যখন বিড়াল কি করে না, পরিবারের অন্যান্য সদস্যদের পায়ে ঘষাঘষি শুরু করে, সেই সময়ে ক্যাট পার্টস করে, অর্থাৎ ঘর ঘর আওয়াজ করে। কীভাবে ঘর ঘর আওয়াজ করে? মেকিং সাম নয়েসের মাধ্যমে। এবার বি নাম্বার প্রশ্ন বলেছে দ্য ক্যাট একসেপ্টস ফ্রম দ্য গেস্ট। তো গেস্টের কাছ থেকে ক্যাট কি প্রত্যাশা করে? দ্য বেস্ট থিংস অফার টু হিম। অপশান এ নাম্বার, মানে 1 নাম্বার। এবার হচ্ছে সি নাম্বারে কোশ্চিনে আসি। হোয়াইল স্ট্রকিং দ্য ক্যাট দ্য গেস্ট। স্ট্রকিং শব্দের অর্থ হলো মাথায় হাত বোলানো। যখন বিড়ালের মাথায় হাত বোলায় তখন গেস্ট কি করে? স্টুপস ডাউন, অর্থাৎ মাথা নিচু করে, তার দেহটাকে হেলিয়ে দেয়। ডি নাম্বার বলেছে দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ কি ফিস হবে। ই নাম্বার দ্য ক্যাট রিসিভস দ্য ফুড ফ্রম দ্য গেস্ট কেয়ারফুলি অ্যান্ড সাইলেন্টলি। গেস্টের কাছ থেকে ক্যাট খাবার নেয়, রিসিভ করে। কীভাবে রিসিভ করে? কেয়ারফুলি, খুব যত্ন সহকারে, আর সাইলেন্টলি, নীরবে। এরপরে আসি হচ্ছে বি নাম্বার কোশ্চেনে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট, সেইড হোয়াট, হু সেইড। বলেছে পুয়োর পুসি, পুয়োর পুসি। কে বলেছে এটা কথাটা? দ্য গেস্ট বলেছে। এরপর দ্য ফ্যামিলি, হু সেইড দ্য ফ্যামিলি, হোয়াট সেইড। ফ্যামিলি কি বলেছে? দেখো ফ্যামিলি, দ্য ফ্যামিলি কি আছে? এই যে 2 এর বি, দেখো দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, মানে আনন্দিত পরিবারেরা মন্তব্য করে। কি মন্তব্য করে? যে বলছে ইজ নট ইট সুইট অফ হিম, কতই মিষ্টি তার জন্য, তাই নয়। ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কতই বুদ্ধিমান, তাই নয়। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে মানে বিড়ালটি তার কাছ থেকে কিছু খাওয়ার প্রত্যাশা করে। তাহলে এই লাইনটা যদি তুলে দাও অ্যান্সার কিন্তু হয়ে যাবে হোয়াট সাইডে। এরপর আসি সি নাম্বারে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিনস। বলেছে হাউ ডাজ দ্য ডিলাইটেড ফ্যামিলি রিয়াক্ট। তো আনন্দিত পরিবারের সদস্যরা কি রিয়াক্ট করে? হোয়েন দ্য ক্যাট র্যাক্স দ্য গেস্ট। র্যাক্স বলতে বোঝায় আছড়ে দেওয়া। যখন বিড়াল গেস্টদের আছড়ে দেয়, দ্য ফ্যামিলি রিয়াক্টস ডিলাইটলি, মানে ফ্যামিলি পরিবারের অন্যান্য সদস্যরা রিয়াক্ট করে যে আনন্দ, নিজের মনের যে আনন্দ সেটা প্রকাশ করে। এবার 2 নাম্বার কোশ্চিন বলেছে হোয়াট ডাজ দ্য গেস্ট ডু আফটার দ্য রিয়াকশন অফ দ্য ডিলাইটেড ফ্যামিলি। তো গেস্টদের কাছ থেকে হোয়াট ডাজ দ্য গেস্ট ডু আফটার দ্য রিয়াকশন অফ দ্য ডিলাইটেড ফ্যামিলি। তো ডিলাইটেড ফ্যামিলি বলতে বোঝায় যে আনন্দিত পরিবারদের কাছ থেকে রিয়াকশন পাওয়ার পর গেস্ট কি করে? দ্য গেস্ট ডিয়ার্স নট ডু হোয়াট হি, ব্র্যাকেটে দিয়েছি দ্য ক্যাট, উড লাইক টু ডু। তাহলে গেস্ট কি করে? সাহস করে না যে বিড়াল তাকে পছন্দ করছে কি করছে না এই কথাটা শুনতে। এরপরে পোয়েমে আসি।
আচ্ছা, মাধ্যমিকের পোয়েমে কিন্তু তোমাদের দ্য স্নেল আর সি ফিভার এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো মতন পড়ে যেও। আমাদের এই কোশ্চিনে কিন্তু দ্য স্নেল থেকে কিন্তু দিয়েছে, তো আমি দ্য স্নেল সম্পর্কে একটি ভিডিও ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিও এখনও পর্যন্ত দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো কি বলেছে, এবার ডাইরেক্ট কোশ্চেনে চলে যায়। এ নাম্বার কোশ্চেন বলেছে, ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ নো ওয়ান, কেউই থাকে না, শুধুমাত্র একাই সে থাকে। এরপর ইন দ্য ওয়ার্ল্ড অফ এ স্নেল ইট লিডস এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, মানে নিজের যে সন্তুষ্টির যে জীবনযাপন সেটাই স্নেল কিন্তু পছন্দ করে। সি নাম্বার, হোয়াট অ্যাট দ্য টাইম অফ ইমিনেন্ট ডেঞ্জার, আসন্ন বিপদের কথা ভেবে দ্য স্নেইল কী করে, হাইডস হিমসেলফ ইন হিজ হাউস, তার বাড়ির মধ্যে কিন্তু লুকিয়ে যায়, মানে তার পিঠের মধ্যে যে খোলস, সেই খোলসের পিছনে কিন্তু লুকিয়ে যায়। এবার ডি নাম্বার কোশ্চিন বলেছে, দ্য ওয়ার্ল্ড ইন হুইচ দ্য স্নেইল লিভস, মানে ইজ এ সেলফ কন্টেইনড ওয়ার্ল্ড, অর্থাৎ তার যে নিজস্ব যে পৃথিবী রয়েছে, প্রাইভেট যে ওয়ার্ল্ড রয়েছে সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। স্নেলের যে ওয়ার্ল্ডটা সেটা কিন্তু প্রাইভেট ওয়ার্ল্ড, একটা হচ্ছে নিজস্ব পৃথিবী স্নেল কিন্তু মনে করে। তো এবার বিয়ের 1 নম্বর প্রশ্নে আসি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অফ এ স্নেল, একটা স্নেলের যে জগৎ সেটা সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে। দ্য স্নেল হ্যাজ এ প্রাইভেট ওয়ার্ল্ড, ইট লিডস এ সেলফ স্যাটিসফাইড লাইফ, এটা হবে অ্যান্সার। 2 নম্বর হচ্ছে, হোয়েন ডাজ এ স্নেল শ্রিঙ্ক ইন্টু হিজ হাউস, তো তার ঘরের মধ্যে স্নেল কখন হচ্ছে নিজেকে গুটিয়ে নেয়। দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু ইটস ওন হাউস উইথ মাচ ডিসপ্লেজার উইথ দ্য স্লাইটেস্ট টাচ, যখন তাকে হালকা আঘাত করা হয় এবং নিজেকে অস্বস্তি মনে করে, তখন কিন্তু স্নেল তার ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। এরপর আসে আনসিনে। দেখো, আনসিন কিন্তু কমন দেওয়া যাবে না, তো আনসিন প্যাসেজটা তোমরা ভালো মতন পড়বে, সেই আনসিন প্যাসেজের মধ্যে অ্যান্সার করে দেওয়া থাকবে। আমি আনসিনের কোনো কোশ্চিন অ্যান্সার নিয়ে আলোচনা করছি না, কারণ এক একটা স্কুলে এক এক রকম আনসিন কিন্তু আসে, তো কাজেই একটা স্কুলের সাথে আরেকটা স্কুলের আনসিন কিন্তু কখনো মেলে না। আমি এবার চলে যাচ্ছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে। তো গ্রামারে কি বলেছে, দ্য চাইল্ড ওয়াজ ফাউন্ড বিফোর লং, এটা কোন টেন্সে রয়েছে, এটা হলো সিম্পল পাস্ট টেন্সে। কেন, কারণ হচ্ছে এখানে দেখো ওয়াজ ফাউন্ড আছে, ওকে, তো এটা হলো সিম্পল পাস্ট টেন্স। আই ডোন্ট নো, এবার বি নাম্বার, আই ডোন্ট নো হোয়াই সি ইজ অ্যাবসেন্ট, এটা কোন ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন, কারণ এখানে হচ্ছে হোয়াই আছে ওই জন্য। এবার আসি হচ্ছে সি নাম্বারে। সি নাম্বার বলেছে, ইউ উইল বি গ্ল্যাড টু মিট হিম, এটা কোন সেন্টেন্সে আছে, এটা আছে হচ্ছে সিম্পল সেন্টেন্সে, কারণ এখানে কিন্তু লিঙ্কিং ওয়ার্ড নেই, তাই তো। এরপর 5 নম্বরে তোমাদের ফ্রেজাল ভার্ব কিন্তু 3 নম্বরের কমন আসেই, তো ফ্রেজাল ভার্ব কমন পাওয়া যায়, তোমরা যার যেটা গ্রামার বই আছে সেই গ্রামার বইটা ভালো মতন পড়ো, তোমরা পেয়ে যাবে। এবার দেখো বলেছে, হি উইল বি কিওর্ড সুন, কিওর্ড মানে কি, নিরাময় হওয়া, তাহলে এখানে হবে হচ্ছে কেম রাউন্ড চেস্ট মানে পিছু ধাওয়া করা, তাহলে হবে রান আফটার। তারপর 3 নম্বর হচ্ছে স্টার্টস, শুরু হওয়া, তাহলে হবে সেটস ইন। এবার ডু অ্যাজ ডিরেক্টেড আসি। 6-এর 1 নম্বর কোশ্চেনে বলেছে, সঙ্গীতা রানস ফাস্টার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার, তাহলে অ্যান্সার হবে নো আদার গার্ল ইন দ্য ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। 2 নম্বর, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, নাউন ফর্ম অফ ব্লেমড, তাহলে অ্যান্সার কী হবে, কৌশিকী ফুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য travel. 3 number, Rahul asked Deepa, will you go to school today? বলেছে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, বলেছে রাহুল asked Deepa if she would go to school that day. এবার 4 নম্বর কোশ্চেনে আসি, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল মানে হচ্ছে অসুস্থ, বৃদ্ধ লোকটি অসুস্থ, হি ক্যান নট গো আউট, সে বাইরে যেতে পারছে না। কি বলেছে, জয়নিং বাই ইউজিং ইলেটিভ কনজাংশন বলতে বোঝায় ফর আর সো, এই দুটোর ইউজ করতে হবে। তো তাহলে আমরা কি করব, সো এর কিন্তু ইউজ এখানে হবে, তো তা এইভাবে হবে, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল সো হি ক্যান নট গো আউট, অর্থাৎ
বৃদ্ধ লোকটি অসুস্থ ছিল, তাই সে বাইরে যেতে পারছে না। এরপরে 5 নাম্বার, দ্য ফিউনারাল ওয়াজ ওভার। ফিউনারাল বলতে বোঝায় অন্ত্যেষ্টিক্রিয়া। এই লাইনটা কিন্তু তোমাদের টেক্সট বইতে থেকে নেওয়া হয়েছে। দ্য ফিউনারাল ওয়াজ ওভার, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। এটা বলেছে জয়েন বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসোলুট। কী হবে অ্যান্সার? দ্য ফিউনারাল বিং ওভার, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি। আচ্ছা, নমিনেটিভ অ্যাবসোলুট কিন্তু এটা একটা সিম্পল সেন্টেন্সের পার্ট। ওকে, তো এখানে ওয়াজটা উঠে গিয়ে কিন্তু বিংটা হলো, এটা মাথায় রাখবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে। অ্যান্সারটা কী হবে? কিওর ইজ নট বেটার দ্যান প্রিভেনশন। এরপরে 7 নম্বর কোশ্চিনে আনসিন প্যাসেজ থেকে কিছু সিনোনিম ফর্ম ইউজ করতে হবে, যার যেটা আনসিন প্যাসেজ থাকবে সেই অনুযায়ী কিন্তু অ্যান্সারটা হবে। এরপরে আসি রাইটিং পার্টে। রাইটিং পার্ট বলেছে যে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য কালচারাল ক্লাব অফ ইউর স্কুল, নাও রাইট এ নোটিস আস্কিং অল স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য ডিবেট ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট অর্গানাইজড বাই দ্য কালচারাল ক্লাব। তো তোমরা যদি এর আগে কোনো ডিবেট কম্পিটিশন সম্পর্কে নোটিস রাইটিং করে থাকো তাহলে কিন্তু এটা পারবে। তো তোমাদের সুবিধার্থে আমি একটা ডিবেট রাইটিংয়ের নোটিস রাইটিংয়ের একটা অংশ তুলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এখান থেকে ধারণা নিতে পারো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এরপরে কোশ্চিনে আসি। পরের কোশ্চিনে হচ্ছে 9 নম্বর বলেছে যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এগেইনস্ট দ্য থটলেস ফেলিং অফ ট্রিজ অ্যান্ড ইটস কনসিয়াসনেস। অর্থাৎ নির্বিচারে যে গাছ কাটা হচ্ছে সেটা নিয়ে একটা এডিটরের কাছে চিঠি লেখা। তো আমিও এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি। এই যে অ্যান্সার রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই রাইটিংগুলো কিন্তু কমন পেলেও পেতে পারো। ওকে, তো একটু ভালো মতন রাইটিংগুলো করে যেও। এরপরে লাস্ট তোমাদের কোশ্চিন রয়েছে 10 নম্বর। 10 নম্বরে বলেছে যে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তো আর্লি মর্নিং এক্সারসাইজ বা ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে তোমরা যদি প্যারাগ্রাফ পড়ে থাকো তাহলে তো ভালোই, না হলে আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর হ্যাঁ, তোমাদের মূল্যবান মতামত দিতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।